আপনারা হয়তো এরই মধ্যে জেনেছেন বাংলাদেশে নতুন হাই কমিশনার নিয়োগ দিয়েছে ভারত। যাকে নিয়োগ করা হয়েছে তিনি হচ্ছেন দীনেশ ত্রিবেদী। ভারতীয় মিডিয়াগুলোতে সেটি দেখা যাচ্ছে। বহু বছর পর ভারত তার নেইবারহুডে একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে হাই কমিশনার বা এনভয় হিসেবে তারা নিয়োগ করেছে। হ্যাঁ, পলিটিক্যাল হাই কমিশনার নিযুক্ত করেছেন এবার ভারত বাংলাদেশের জন্য। আর উনি বাংলাদেশে এসেই প্রথমে যে সাক্ষাৎকারে কথাগুলো বলেছেন, আশা করি এগুলো সবাই শুনেছেন। আসুন আবার একটু শুনি। আমাদের দুজনে মিলে শক্তি, একটা শক্তি হলে হবে না, দুজনে মিলে যা শক্তি হবে ওইটাই আসল শক্তি। আর ওই শক্তিটা পুরো পৃথিবী যেন দেখে, ঠিক আছে তো? কেন কি ইন্ডিয়া আর বাংলাদেশ যা আমাদের ট্যালেন্ট আছে, নেক্সট জেনারেশন যে ছেলে মেয়েদের যার টেকনোলজির যুগ আছে, আর টেকনোলজির যুগে আমরা ইন্ডিয়া বাংলাদেশ বেস্ট হচ্ছে, পুরো পৃথিবী চালাচ্ছে। ইনোভেশন যা হচ্ছে টেকনোলজি, বাংলাদেশ ইন্ডিয়াই করছে। তাহলে আমরা মিলেমিশে একটা ক্রিকেট টিম যদি মিলেমিশে হয়ে যায়, কত ভালো হবে। খেলাধুলা, হেলথ, তারপরে টেকনোলজি, এডুকেশন সব মিলে আমরা মিলে একটা টিম করে কাজ করছি, ঠিক আছে? উনি এখানে বলতে চাইলেন যে দুই দেশকে উনি এক করতে চান। সেটা কিভাবে? ওনার দেশে এক ওনার দেশে 140 কোটি লোক আছে, এর সাথে বাংলাদেশে 20 কোটির মতন জনসংখ্যা আছে। এটাকে উনি জুড়ে দিতে চান। দ্যাট মিনস পুরোটাই ভারতবর্ষ হিসেবে পরিচিত হবে, পুরোটাই ইন্ডিয়া হিসেবে পরিচিত হবে, অর্থাৎ ইন্ডিয়ার একটি অংশই। এটা তিনি পরোক্ষভাবে বুঝিয়ে দিচ্ছেন। এখন এই যে উনি কথাগুলো বললেন, এটা কি আসলে ওনারই শুধু চাওয়া? না, অ্যাবসলিউটলি নট না। এটা আপনারাও সবাই জানেন। Our end goal remains Akhand Bharat. This is the Indian route to take back Akhand Bharat. The threat of Bangladesh and Nepal shall be dealt later. हिंदू मुस्लिम का इससे क्या मतलब है? जिस मैंने अखंडता की बात कही, उस अखंडता में हिंदू मुस्लिम कहाँ आते हैं? मुस्लिम का तो एंगल ही नहीं आता। फिर मैं एक और बात कहता हूँ, हमारे भारत को अखंड भारत बनाना चाहिए। ততক্ষণ পর্যন্ত আমাদের লক্ষ্য অখণ্ড ভারত। আমরা যেন একসময় ভারতের অঙ্গ ছিলাম, আমরা আবার সেই অখণ্ড ভারতের অংশীদার হতে চাই। क्या बांग्लादेश को अब ले लेंगे भारत में? ये है हमारा हिंदू राष्ट्र, एक दिन यहाँ पर भगवा लहराएगा। এটাই ইন্ডিয়ার চাওয়া, যার কারণে আমরা এই কথাগুলো শুনতে পাই। এদের পরিকল্পনাই হচ্ছে আমাদের দেশটাকে দখল করে নেওয়া। এটা শুরুবাত করতে চাচ্ছে সেই পলাশবাড়ি থেকে, রংপুর থেকে। এটার শুরুটা করতে চাচ্ছে সেইখান থেকেই, যার ফলশ্রুতিতে আজ পলাশবাড়িতে এত বড় দেবদেবীর মূর্তি রচনা করা হচ্ছে। কিন্তু আমরা বাংলাদেশিরা কতটা সচেতন এই জন্য আমার ভাবতে অবাক লাগে। একটা সময় শেখ হাসিনার বাবার মূর্তি করার জন্য এই দেশের বিশিষ্ট আলেমগণ, আমি নাম নিয়েই বলছি, আল্লামা মামুনুল হক কতটা জোরদার ভূমিকা পালন করেছিলেন। এর জন্য তিনি জেল খেটেছেন, জেলের অসহ্য যন্ত্রণা তিনি সহ্য করেছেন। কিন্তু ওনার কণ্ঠটা এমনভাবে রুদ্ধ হয়ে যাবে এটা কখনো ভাবতেও পারতেছি না। উনি আসলে কি চাচ্ছেন? নাকি পরিবর্তন হয়ে গেলেন, নাকি ওনার ভিতরের প্রতিবাদের ভাষাটা মরে গেল? এটা খুব জানতে ইচ্ছে করতেছে। যেই জামাতে ইসলামকে ভোট দেবার জন্য, তাদেরকে দেশের ক্ষমতায় আসীন করানোর জন্য দেশের আপামর জনসাধারণ চেষ্টা করতেছে, বা তারা বলতেছে যে তাদেরকে ভোট দিয়েছে, অথচ সেই জামাতে ইসলামকেও এই ব্যাপারে কোনো টু শব্দটি শুনতে পাওয়া যাচ্ছে না। আল্লাহই ভালো জানেন
এই কণ্ঠগুলো আবার কবে ফিরে আসবে? এখন আসি ভারতীয় হাইকমিশনারের কিছু কথায়। এখন উনি ওখানে বলেছেন যে খেলাধুলা, সংস্কৃতি, টেকনোলজি এইগুলোতে এক হয়ে যাওয়ার একটা চিন্তা ভাবনা বা বড় পরিসরে করার চিন্তা ভাবনার তারা দেখতেছেন। বিখ্যাত দার্শনিকরা একটা কথা বলেছেন যে ওদেরকে ভালো খাবার আর বিনোদন দিয়ে ডুবিয়ে রাখো, ওরা কখনো দেশের ভালো মন্দ নিয়ে চিন্তা করতে আসবে না, ওরা নিজেদেরকে নিয়েই পড়ে থাকবে। এটা হচ্ছে তারই বহিঃপ্রকাশ। এই ধরনেরই বহিঃপ্রকাশ নিয়ে, এই ধরনেরই মনোভাব নিয়ে এই ভারত এগোচ্ছে। আর তার বীজ বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে বপন করেছে। যেমন মিস্টার এই ব্যক্তির কথাগুলো শুনুন। একটা ক্রিকেট টিম যদি মিলেমিশে হয়ে যায় কি কত ভালো হবে। খেলাধুলা, হেলথ, তারপরে টেকনোলজি, এডুকেশন সব মিলে আমরা মিলে একটা টিম করে খেপ। আমরা ছোট্ট রাষ্ট্র, আপনারা আমাদের পাশে বৃহৎ শক্তি, আপনারা আমাদেরকে লালন পালন করছেন। ঠিক তেমনি ভাবে এরা বাংলাদেশের খায়, পরে, এদেশের আলো বাতাসে বড় হয়, এদেশের নাগরিকত্বই তাদের দখলে আছে, কিন্তু তারা মনে মনে পোষণ করে ভারতের গোলামি। তারা অখণ্ড ভারতের স্বপ্ন দেখে, ভারতকে, বাংলাদেশকে ভারতের সাথে জুড়ে দিয়ে। এখন এর কিছুটা বহিঃপ্রকাশ দেখবেন। এই যে উনি যে বলল যে খেলাধুলা, বিনোদন, টেকনোলজি এগুলোতে যদি এক হয়ে যাওয়া যায়, তো ওনার এই কথার তাৎপর্যে এই এক হওয়ার ব্যাপারে বিভিন্ন জনে বিভিন্ন ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন এবং তা থেকে আমাদের বোঝার অনেক কিছু আছে। আমি আর সেদিকে যাব না, আমি একটা উদাহরণে যাচ্ছি। যেমন বিনোদনে আসে, দেখেন ওই দেশের লোকেরা, ভারতেরা সবসময় চেষ্টা করতেছে এই বিনোদন দিয়ে বাংলাদেশকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রাখতে, যার ফলশ্রুতিতে তাদের বিনোদন কোনোভাবেই কিন্তু আমাদের দেশে প্রবেশ করে না, কিন্তু তাদের বিনোদনে আমাদেরকে ইনভলভ করে, অর্থাৎ মোটা অঙ্কের লোভ দেখিয়ে আমাদের দেশের কিছু শিল্পী যেমন জয়া হোসেন, চঞ্চল চৌধুরী, এমনকি বলতে গেলে নায়করাজ রাজ্জাক সাহেব, আলমগীর, শাকিব খান, এরকম প্রমুখ যারা আছেন সবাই ইন্ডিয়ায়, ভারতের কলকাতায় ছবিতে অভিনয় করেছেন, কিংবা কেউ কেউ বোম্বের সিনেমাতে অভিনয় করেছেন কিংবা কণ্ঠ দিয়েছেন। কিন্তু আমার কথা হচ্ছে, বাংলাদেশ কি কখনো তাদেরকে এইভাবে সুযোগ করে দিয়েছে? না, দেয়নি, পারেনি, দিতে চেষ্টা করেছে, কিন্তু এদেশের জনগণের জন্য তারা তাদেরকে এখানে তেমন স্থান করে দিতে পারেনি। কিন্তু তারা ঠিকই তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে কিভাবে এই লোকগুলোকে আমাদের দেশের সংস্কৃতির সাথে এক করে দেওয়া যায় এবং এই সংস্কৃতির নামে তাদেরকে আমাদের পাল্লায় ভারী করা যায়। এই জন্য বিশেষ করে বাংলাদেশের অভিনয় জগতে যারা আছে তাদের সবাইকে প্রথমে টার্গেট করে। দেখবেন অন্য কোনো পেশাজীবীর লোকদেরকে এমন টার্গেট করতে পারে না যতটা টার্গেট করতে পারে এই বিনোদন জগতে, বিশেষ করে চলচ্চিত্র এবং অভিনয় শিল্পে যারা জড়িয়ে আছেন। এর থেকে আমরা কি এখনো শিক্ষা নেব না? আমরা কি এখনো বুঝতে চেষ্টা করব না যে আমাদের ভালো কোনটা? ভালো যদি আমরা বুঝতেই শিখি, তবে এর থেকে আমরা কেন প্রতিবাদ করি না? কেন প্রতিরোধের আগুনে তাদেরকে জ্বালিয়ে দেই না? যখন হাই কমিশনার সাহেব এই কথাগুলো বলছিলেন, একটু লক্ষ্য করে শুনুন। আমরা ছোট্ট রাষ্ট্র, আপনারা আমাদের পাশে বৃহৎ শক্তি, আপনারা আমাদেরকে লালন পালন করছেন। হ্যাঁ, ঠিক। পার্শ্ববর্তী থেকে কোনো এক সাংবাদিক তাকে এই প্রশ্ন করেছেন যে
স্যার আমরা তো একটি ক্ষুদ্র একটি দেশ, আপনারা বৃহৎ একটি শক্তি, এটা কিভাবে এক হওয়া যায়, একত্বতে পরিণত করা যায়? ঠিক এই ধরনের লোকগুলো আমাদের দেশে অহরহ আছে। যেমন কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম এই লোকটিকে, ঠিক তেমনি ভাবে এরা বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় তাদেরকে এই বীজ বপন করে রেখেছে কিভাবে ভারত বাংলাদেশকে দখল করে নিবে। আর সেই দখলের জন্যই এই সমস্ত লোকগুলো অনবরত পায়তারা করে চলছে। তাই সবাইকে বলবো, এদেশের জনগণ যারাই আছেন সবাইকে বলবো, নিশ্চয়ই চড়ুই পাখির সেই কবিতাটি শুনেছেন, বাবুই পাখির সেই কবিতাটি শুনেছেন। যতই দালানে বাসা হোক না কেন, সেটা যদি পরের হয় সেখানে কখনোই শান্তি থাকে না। আর কুড়ে ঘর হলে তাতেও থেকে অনেক মজা, অনেক শান্তি, রাত্রিতে আরামে ঘুমানো যায়, কিংবা নিজের চিন্তা চেতনাকে অবিরতভাবে বিকশিত করা যায়। কিন্তু পরাধীনতার শৃঙ্খলায় কখনো সেটা সম্ভব না। তাই এই সমস্ত লোকগুলোকে চিহ্নিত করে এদের কাছ থেকে আমাদের দূরে থাকতে হবে। এবং এরা যে বাংলাদেশের কোনো কাজে আসে না, এবং এরা যে বাংলাদেশের প্রকৃত ভালো চায় না, এটা আমাদের বুঝতে হবে। আর সেই বোঝা থেকেই আমাদেরকে প্রতিবাদ করতে হবে, প্রতিরোধের আগুনে সবাইকে জ্বালিয়ে দিতে হবে। একটু ভেবে দেখুন, হাই কমিশনার সাহেব যে কথাগুলো বলেছেন, আজকে তিনি 160 কোটি অর্থাৎ এক করতে চাচ্ছেন 140 লাখের, 140 কোটির সাথে আরো 20 কোটি। আমার শুনলে হাসি পায়, বড্ড হাসি পায় যে দেশের প্রধানগণ, যে দেশের সরকার তাদের নিজ দেশের মুসলমানদেরকে রাস্তাঘাটে অপমান করছে, নারীদেরকে বেইজ্জত করতেছে, মুসলিমদের স্থাপনায় আঘাত করতেছে, ঘুরিয়ে দিতেছে, ভেঙে দিতেছে, ঐতিহ্যবাহী মসজিদ পর্যন্ত তারা ভেঙে দিচ্ছে, তারা কিনা চায় বাংলাদেশের সাথে এক হতে। এখানে বিনোদন, খেলাধুলা, টেকনোলজি ইত্যাদিতে এক করতে চাচ্ছে। তাহলে এদের স্বার্থটা কি? এরা আসলে কি চায়? আশা করি এটা সকলেরই বোধগম্য। তাই আসুন আমরা যারা বাংলাদেশি আছি সবাই এক হই এবং এদের প্রতিরোধ করি। এদের মতন দুষ্কৃতকারীদের থেকে আমরা নিজেদেরকে রক্ষা করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।